সম্প্রতি ঘটে যাওয়া কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের ভয়াবহ অ্যাক্সিডেন্টের পেছনে যে কারণটা সবচেয়ে বড় কারণ হিসেবে উঠে এসছে সেটা নিয়ে আজকে কথা বলবো। আপনারা হয়তো TA912 এই শব্দটা বা টার্মিনোলজিটা আজ পর্যন্ত কোনো দিনও শোনেননি। এই TA912ই কাঞ্চনজঙ্ঘা অ্যাক্সিডেন্টের পেছনে সবচেয়ে বড় কারণ হিসাবে ধরা হচ্ছে। কি এই TA912? আমরা রাস্তায় চলার সময় যদি কোনো ট্রাফিক সিগন্যালে এসে দাঁড়াই, সেখানে যদি গ্রিন সিগন্যাল বা সবুজ বাতি শো করে তাহলে আমরা সিগন্যাল পেরিয়ে সামনে এগিয়ে যাই। অন্যদিকে যদি লাল বাতি বা রেড সিগন্যাল শো করে তাহলে আমরা সেখানেই দাঁড়িয়ে যাই। একইভাবে রেল ট্র্যাকে যদি গ্রিন সিগন্যাল শো করে তার মানে সেই ট্রেনটি সামনে এগিয়ে যেতে পারবে, আর যদি কোনো ট্রেনকে রেল ট্র্যাকে লাল সিগন্যাল শো করে তাহলে সেই ট্রেনটি সেখানে দাঁড়িয়ে পড়ে। কিন্তু আপনারা হয়তো অনেক সময় এটাও খেয়াল করে থাকবেন যে রাস্তায় ট্রাফিক পয়েন্টে রেড সিগন্যাল থাকলেও অনেক সময় সেখানে কর্তব্যরত ট্রাফিক পুলিশ আমাদেরকে হাত দিয়ে ইশারা করে সামনে এগিয়ে যাবার অনুমতি দেন। এর কারণ কি? কারণ হলো সে সময় যদি পাশাপাশি লেনগুলো থেকে কোনো গাড়ি না আসে বা পাশাপাশি লেনগুলো পুরো খালি থাকে, তাহলে আমরা রেড সিগন্যাল থাকা সত্ত্বেও যদি সামনে এগিয়ে যাই সেক্ষেত্রে কোনো দুর্ঘটনা ঘটার আশঙ্কা থাকে না। সেজন্যই ট্রাফিক পুলিশ হাত দিয়ে ইশারা করে আমাদেরকে সামনে এগিয়ে যাবার অনুমতি দেন। একইভাবে কখনো কখনো রেল লাইনের যে অটোমেটেড সিগন্যালিং সিস্টেম থাকে সেখানে যান্ত্রিক গোলযোগের কারণে রেড সিগন্যাল দেখায়। সেক্ষেত্রে যে স্টেশন মাস্টার থাকেন তিনি এমন একটি অনুমতিপত্র বা পাস জারি করেন যেই পাস দিয়ে তিনি সেই ট্রেনের ড্রাইভারকে সামনে এগিয়ে যাবার অনুমতি দেন। এই যে অনুমতিপত্র বা পাস যা স্টেশন মাস্টার ড্রাইভারকে দিয়ে থাকেন একেই বলা হয় TA912। দুর্ঘটনার দিন 17 জুন সকালবেলা রাঙাপানি থেকে চট্টেরহাট স্টেশন পর্যন্ত যে রেলের অটোমেটেড সিগন্যাল সেখানে যান্ত্রিক গোলযোগ দেখা গিয়েছিল, সেই জন্য সেখানে রেড সিগন্যাল হয়েছিল। রেড সিগন্যাল দেখতে পাওয়ায় মালগাড়ির ড্রাইভারের সেখানেই থেমে যাওয়ার কথা ছিল। তাহলে তিনি কেন সেই রেড সিগন্যালকে ক্রস করে সামনে এগিয়ে গেলেন? এর কারণ হলো সেখানে স্টেশন মাস্টার তাকে TA912 ছাড়পত্র দিয়েছিলেন, অর্থাৎ স্টেশন মাস্টার সেই মালগাড়ির ড্রাইভারকে রেড সিগন্যাল থাকা সত্ত্বেও সামনে এগিয়ে যাবার অনুমতি দেন। কিছুক্ষণ পরেই এই ভয়াবহ অ্যাক্সিডেন্ট ঘটে, আর এই মালগাড়ির ড্রাইভার লোকো পাইলট তিনি ঘটনাস্থলেই সাথে সাথে মারা যান। এই ঘটনা হবার কিছুক্ষণের মধ্যেই রেল বোর্ড পুরো ঘটনার যে রেসপন্সিবিলিটি বা দায়ভার সেটা চাপিয়ে দেন এই মালগাড়ির ড্রাইভারের ওপর। তারা বলেন যে মালগাড়ির ড্রাইভারের যে গতিতে গাড়ি নিয়ে ছোটার কথা ছিল তার থেকে অনেক বেশি গতিতে তিনি মালগাড়ি নিয়ে ছুটে আসছিলেন, যার ফলেই এই দুর্ঘটনা ঘটেছে। যে মানুষটা আজ আর জীবিতই নেই, যে ঘটনাস্থলেই মারা গেছেন, তার পক্ষে তো আর কোনোভাবেই ফিরে এসে নিজেকে ডিফেন্ড করা সম্ভব না। তাই এটুকু তো স্পষ্ট যে এই মৃত ড্রাইভারের ওপর দোষ চাপিয়ে দেওয়া রেল বোর্ডের কাছে সবচেয়ে সহজ উপায়। কি করে এটা হতে পারে যে ঘটনার কিছুক্ষণের মধ্যেই পুরো ঘটনার কোনো ইনভেস্টিগেশন যখনও শুরুই হয়নি তখনই তারা জেনে গেলেন যে সমস্ত দোষ ড্রাইভারের ছিল? শুধুমাত্র একজন ড্রাইভারের ওপর নির্ভর করে কি একটা ট্রেন চলতে পারে? একটা ট্রেন চলতে অনেক রকম প্যারামিটার আর অনেক মানুষ একসাথে মিলে কাজ করেন। একজন ড্রাইভার, স্টেশন মাস্টার, গার্ড, লাইনম্যান, রেলওয়ে ট্র্যাকের মেনটেনেন্স, সিগন্যালিং, আশেপাশে থেকে আসা যে ট্রেনগুলো সেই কন্ডিশন সব কিছু মিলেই একটা ট্রেন কতটা সেফলি সামনে এগিয়ে যেতে পারবে তা নির্ভর করে। তাই এটুকু তো স্পষ্ট যে শুধুমাত্র একজন ড্রাইভারের ভুলের জন্য এত বড় দুর্ঘটনা ঘটতে পারে না, তার সাথে আরও অনেক রকম কারণ, অনেক রকম প্যারামিটার অবশ্যই জুড়ে রয়েছে। রেল বোর্ড জানায় যে রেলের একটা রুল বুক রয়েছে যেটা হলো জেনারেল অ্যান্ড সাবসিডারি রুলস। যেই রুল বুক দেখে প্রত্যেকটি ট্রেনকে চালানো হয়, সেই রুল বুকে যে সমস্ত রুল লেখা আছে সেগুলো দেখে ড্রাইভাররা ট্রেন চালান। সেই রুল বুকে লেখা রয়েছে রেল ট্র্যাকে যদি কোথাও রেড সিগন্যাল ট্রেন দেখতে পায় তাহলে সেই ট্রেনের ড্রাইভার দিনের বেলা সেই রেড সিগন্যালে মিনিমাম 1 মিনিট তার ট্রেনকে দাঁড় করাবেন, আর রাতের বেলা মিনিমাম 2 মিনিটের জন্য তিনি ট্রেন থামাবেন। সেই রেড সিগন্যাল থেকে যদি তিনি এগিয়ে যাবার অনুমতি পান তাহলে
সামনের ভিউ অর্থাৎ তার ট্রেনের সামনে যে ট্র্যাক, সেই ট্র্যাকের ভিউ যদি সম্পূর্ণ পরিষ্কার হয়, সম্পূর্ণ ক্লিয়ার হয়, তাহলে পরে তিনি ঘন্টায় 15 কিলোমিটার গতিবেগে ট্রেনকে এগিয়ে নিয়ে যাবেন। আর যদি সামনের ভিউ ক্লিয়ার না হয়, অর্থাৎ সামনে কোনো বাঁক থাকে বা কুয়াশা থাকে বা অন্য কোনো কারণে তার সামনের যে ট্র্যাক, সেই ট্র্যাক তিনি পরিষ্কার না দেখতে পান, তাহলে তিনি 10 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে তার রেলগাড়িকে এগিয়ে নিয়ে যাবেন। রেল বোর্ড এই রুলগুলোর মেনশন করে বলে যে মালগাড়ির যিনি ড্রাইভার ছিলেন তিনি এই রুলগুলো না মেনে অনেক গতিবেগে তার মালগাড়িকে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন, যার ফলেই তার পক্ষে সময়ের মধ্যে ব্রেক কষা সম্ভব হয়নি, আর যার ফলে এই দুর্ঘটনা হয়ে যায়। কিন্তু অন্যদিকে রেলের ড্রাইভারদের যে ইউনিয়ন রয়েছে তারা কিন্তু রেল বোর্ডের এই অভিযোগকে সম্পূর্ণরূপে উড়িয়ে দিয়েছে এবং তারা বলছেন মালগাড়ির ড্রাইভার যেহেতু এই TA 912 ছাড়পত্র স্টেশন মাস্টারের কাছ থেকে পান, তাই তিনি এটাই ভেবেছিলেন যে সামনে কোনো রকম কোনো বিপদ নেই, অন্য কোনো গাড়ি নেই, রেল ট্র্যাকেও কোনো সমস্যা নেই, তাই তিনি ট্রেনের যে স্বাভাবিক গতিবেগ সেই গতিবেগে রেলকে নিয়ে ছুটে যান। আর তারপরই এই দুর্ঘটনা ঘটে। এই দুর্ঘটনার পিছনে আর কি কি সত্যি লুকিয়ে রয়েছে তা সব কিছু জানা যাবে ইনভেস্টিগেশন কমপ্লিট হবার পরেই। আমাদের দেশ ভারতের যে রেলওয়ে নেটওয়ার্ক, সেটা পুরো পৃথিবীর সবচেয়ে বড় রেল নেটওয়ার্কগুলোর মধ্যে 4th পজিশনে আসে, অর্থাৎ 4 নম্বরে আসে। আমেরিকা, চায়না আর রাশিয়ার ঠিক পরেই। সারা দেশের কোটি কোটি মানুষ নিয়মিতভাবে রেলের উপর নির্ভর করেন তাদের নিত্যদিনের যাতায়াতের জন্য। তাই এই রেলপথ আজ কতটা সুরক্ষিত তা নিয়ে দেশের কোটি কোটি মানুষ চিন্তিত। বিগত কিছু বছরের রেল দুর্ঘটনার পরিসংখ্যান আপনাদের দিতে চাই। 2016 সালে রাজেন্দ্রনগর পাটনা এক্সপ্রেস ইউপির কানপুরের কাছে পাল্টি খেয়ে যায়। সেই ঘটনায় 140 জনের ওপর মারা যান। 2018 সালে পাঞ্জাবের অমৃতসরে দশেরা সেলিব্রেশনের সময় কিছু মানুষ রেল ট্র্যাকের ওপরে উঠে এসেছিলেন। একটি প্যাসেঞ্জার ট্রেন প্রচণ্ড গতিতে সেই মানুষদের ওপর ট্রেন নিয়ে চলে যায়, যেই ঘটনায় 59 জন মারা যান। 2023 সালে উত্তরবঙ্গের দমোহনির কাছে বিকানের গুয়াহাটি এক্সপ্রেসের বেশ কটি বগি লাইনচ্যুত হয়ে পাল্টি খেয়ে পড়ে যায়। এই ঘটনায় 9 জন মারা যান। গত বছরই জুন মাসে উড়িষ্যার বালাসোরের কাছে করমণ্ডল এক্সপ্রেসের 10 থেকে 14টি বগি লাইনচ্যুত হয়ে পাশের রেল ট্র্যাকে গিয়ে পড়ে। কিছুক্ষণ পরেই উল্টো দিক থেকে আসা সুপারফাস্ট হাওড়া এক্সপ্রেস সেই করমণ্ডল এক্সপ্রেসের লাইনচ্যুত বগিগুলোর ওপরে এসে সজোরে ধাক্কা মারে। এই ঘটনায় 233 জন মারা যান আর 1000-এরও বেশি প্যাসেঞ্জার আহত হন। বিগত কিছু বছরে রেল দুর্ঘটনা বারে বারে ঘটেই চলেছে। এত ফ্রিকুয়েন্টলি ঘটে চলা রেল দুর্ঘটনার পেছনে আরও একটি কারণ রয়েছে, সেটি হলো রেলের যে রেল বগিগুলো রয়েছে বা কোচগুলো রয়েছে সেগুলোর মডার্নাইজেশনের কাজ পুরোপুরি কমপ্লিট না হওয়া। আপনারা নিয়মিত রেল ট্রাভেল করলে হয়তো খেয়াল করে থাকবেন এমন অনেক ট্রেন রয়েছে যেগুলোতে এখনও পুরনো দিনের সেই রেল বগিগুলো ইউজ করা হচ্ছে। পুরনো এই কোচগুলোকে বলা হয় ICF কোচ, অর্থাৎ ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরিতে নির্মিত কোচ। অন্যদিকে এমন অনেক ট্রেন দেখে থাকবেন যেগুলোতে নতুন মডার্নাইজড কোচ ইউজ করা হচ্ছে। এই কোচগুলো ম্যানুফ্যাকচার করেছে লিঙ্ক হফম্যান বুশ নামে একটি জার্মান কোম্পানি, আর এগুলোকে বলা হয় LHB কোচ। এই LHB কোচগুলো ICF কোচ থেকে অনেক বেশি সুরক্ষিত আর অনেক বেটারভাবে অ্যাক্সিডেন্ট হ্যান্ডেল করতে পারে। 2020 সালের নভেম্বর মাসে কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল CAG একটি রিপোর্ট পাবলিশ করে। সেই রিপোর্টে বলা হয় 2018 থেকে 2020 সালের মধ্যে 20টি বড় রেল অ্যাক্সিডেন্ট ঘটেছিল। সেই 20টি রেল অ্যাক্সিডেন্ট মিলিয়ে টোটাল যতজন মানুষ মারা যান তাদের 98% মানুষ ট্র্যাভেল করছিলেন পুরনো ICF রেল কোচগুলোতে, আর শুধুমাত্র 2% মানুষ ট্র্যাভেল করছিলেন নতুন LHB রেল কোচগুলোতে। অর্থাৎ আপনারা দেখতেই পাচ্ছেন যে পুরনো কোচগুলোতে থাকলে ফ্যাটালিটি বা মানুষ মারা যাবার যে পসিবিলিটি সেটা কতটা বেশি। 2014 সালে ডিব্রুগড় টাউন রাজধানী এক্সপ্রেস লাইনচ্যুত হয়ে উল্টে পড়ে। সেই রাজধানী এক্সপ্রেসের বগিগুলো ছিল নতুন LHB কোচ, যার ফলে কোনো মানুষই সেই অ্যাক্সিডেন্টে মারা যাননি। কিন্তু তার ঠিক 1 বছর বাদেই জনতা এক্সপ্রেস একইভাবে ডিরেইলড হয়ে পাল্টি খেয়ে পড়ে যায়, কিন্তু জনতা এক্সপ্রেসের কোচগুলো ছিল পুরনো ICF কোচ, যার ফলে সেই দুর্ঘটনায় 38 জন মারা যান আর 150-রও বেশি মানুষ আহত হন। LHB কোচগুলোতে ICF কোচ থেকে এমন কি আলাদা রয়েছে যার ফলে এরা বেটার সেফটি প্রোভাইড করতে পারে? LHB কোচগুলোতে রয়েছে অ্যান্টি ক্লাইম্বিং ফিচার।
অনেক সময়ই আপনারা দেখে থাকবেন, এমনকি কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের অ্যাক্সিডেন্টেও দেখেছেন, অ্যাক্সিডেন্ট হওয়ার পরে একটি রেল বগি অন্য রেল বগির ওপরে উঠে যায়, যার ফলে সেই বগির ভেতরে থাকা মানুষদের ক্ষয়ক্ষতির পরিমাণ, মারা যাওয়ার পরিমাণের পসিবিলিটি আরও বেশি হতে পারে। নতুন এলএইচবি কোচগুলো অ্যান্টি ক্লাইম্বিংভাবে তৈরি করা, অর্থাৎ যদি অ্যাক্সিডেন্ট হয়ও তাহলেও একটি কোচ কিন্তু অন্য কোচের উপরে উঠে যাবে না, যার ফলে মানুষ মারা যাওয়ার বা ক্ষয়ক্ষতি হবার পসিবিলিটি অনেকাংশেই কমে যায়। এছাড়া পুরনো আইসিএফ কোচগুলোতে আছে থ্রেড ব্রেকিং সিস্টেম, কিন্তু নতুন এলএইচবি কোচগুলোতে আছে ডিস্ক ব্রেকিং সিস্টেম, যার ফলে নতুন কোচ দিয়ে বানানো ট্রেনগুলো শর্ট ডিস্টেন্সে ইমার্জেন্সি ব্রেক অ্যাপ্লাই করে খুব তাড়াতাড়ি থেমে যেতে পারে, যেটা কিনা পুরনো কোচের পক্ষে সম্ভব নয়। তাই নতুন কোচের ক্ষেত্রে অ্যাক্সিডেন্টের প্রবাবিলিটিও কমে আসে। এছাড়াও নতুন এলএইচবি কোচগুলো এমন ম্যাটেরিয়াল দিয়ে তৈরি যেগুলো ট্রেনে কোনো রকম ফায়ার ইনসিডেন্ট হলে সেটাকে বেটারভাবে হ্যান্ডেল করতে পারবে, অর্থাৎ যে ম্যাটেরিয়ালগুলো সেগুলো কিন্তু আগুনকে খুব তাড়াতাড়ি ছড়াতে দেবে না। এছাড়াও নতুন এলএইচবি কোচগুলোতে সাসপেনশন সিস্টেম আর এনার্জি অ্যাবজর্ব করার যে ক্ষমতা তা কিন্তু পুরনো আইসিএফ কোচ থেকে অনেক বেশি। তাই এটা কিন্তু স্পষ্ট যে রেল বোর্ডকে ইমিডিয়েটলি যুদ্ধকালীন তৎপরতায় সারা দেশের পুরনো কোচগুলোকে রিপ্লেস করে নতুন এলএইচবি কোচে মডার্নাইজ করতে হবে। এখনও এমন বেশ কিছু ট্রেন নিয়মিত চলাচল করে যেগুলোতে প্রচুর সংখ্যায় মানুষ যাতায়াত করেন, কিন্তু সেই ট্রেনগুলোতে এখনও পুরনো আইসিএফ কোচই ইউজ করা হচ্ছে, যেমন তিস্তা তোরসা এক্সপ্রেস, হাটে বাজারে এক্সপ্রেস, নেতাজি এক্সপ্রেস, আজাদ হিন্দ এক্সপ্রেস, কলকাতা হলদিবাড়ি ট্রাই উইকলি এক্সপ্রেস। এই প্রত্যেকটি ট্রেনেই প্রচুর সংখ্যক মানুষ যাতায়াত করেন, কিন্তু এই ট্রেনগুলোতে লক্ষ্য করে দেখবেন এখনও পুরনো আইসিএফ কোচ ইউজ করা হচ্ছে। যতদিন পর্যন্ত আমাদের দেশের রেল নেটওয়ার্ককে পুরোপুরি মডার্নাইজ না করা হচ্ছে, সিগন্যালিং সিস্টেমকে আরও বেটার না করা হচ্ছে, আর রেলের কোচগুলোকে পুরনো কোচ থেকে নতুন বেটার সেফটিওয়ালা কোচে কনভার্ট না করা হচ্ছে, ততদিন পর্যন্ত কিন্তু এরকম ভয়াবহ রেল অ্যাক্সিডেন্ট বারবার হয়ে চলার একটা আশঙ্কা থেকে যাবেই। এই ভিডিও যদি আপনাদের ইনফরমেটিভ মনে হয় তাহলে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। এরকমই আরও অন্য কোনো ইনফরমেটিভ ভিডিও নিয়ে দেখা হবে খুব তাড়াতাড়ি।